ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতি কতদিন টিকবে? আমেরিকা না রাশিয়া, কার মধ্যস্থতায় থামল যুদ্ধ? মুসলিম দেশগুলো কেন নেই ইরানের পাশে? এবার কি পশ্চিম এশিয়ায় বাড়বে ছায়াযুদ্ধ? কূটনীতি যেখানে থেমে যায় সেখানেই যুদ্ধ শুরু হয়, আর যুদ্ধের শেষ যেখানে কূটনীতি শুরু সেখান থেকেই। যুদ্ধ যখন চরমে ঠিক তখনই হঠাৎ বিরতি, সিজফায়ার। ভারত পাকিস্তান সংঘাতের মতো ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রেও সিজফায়ারের ঘোষণা করলেন সেই ডোনাল্ড ট্রাম্পই। তার দাবি সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ইরান এবং ইসরায়েল। কেন যুদ্ধ থামলো, কার কথায় থামলো, আদৌ থামলো কিনা তা নিয়ে বিতর্ক চলবে। কিন্তু এই সংঘাত থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, মুসলিম দেশগুলো ইরানের পাশে নেই। মুখে ইসরায়েলের হামলার নিন্দা করলেও কাজের বেলায় কেউই যুদ্ধক্ষেত্রে ইরানের পাশে দাঁড়ালো না। উল্টে ইরান কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর কাতার যেভাবে রিয়্যাক্ট করলো সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কাতারের সব কথা, ইরান তাদের সার্বভৌমত্বে হানা দিয়েছে, এটা তারা কিছুতেই মেনে নেবে না। এরপর তড়িঘড়ি নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় সৌদি আরব, ইউএই, বাহরিনের মতো দেশগুলো। এই দেশগুলো তো মার্কিন সেনার ঘাঁটি রয়েছে। কিন্তু কেন মুসলিম দেশগুলো ইরানের উপর এতটাই রেগে? ইরান প্রধানত শিয়া প্রধান দেশ। এই পৃথিবীতে মোটামুটিভাবে জানা যায় যে মুসলিমদের সংখ্যা 190 কোটি। এই 190 কোটি মুসলিমদের মধ্যে শিয়া মুসলিমদের সংখ্যা হচ্ছে 30 কোটি, আর বাদবাকিটা হচ্ছে সুন্নি মুসলিম দেশ। এবং এই শিয়া দেশগুলির মধ্যে এই পৃথিবীতে খুব শক্তিশালী মুসলিম দেশগুলো হিসেবে আমরা যাদের চিনি তারা প্রধানত সুন্নি প্রধান দেশ, যেমন সৌদি আরব, যেমন ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএই, যেমন তুরস্ক, যেমন মিশর, এরা প্রত্যেকেই সুন্নি প্রধান দেশ। উল্লেখযোগ্য যে শিয়া প্রধান দেশ কিন্তু কয়েকটা হাতে গোনা। ইরান আছে, ইরাক আছে, আজারবাইজান আছে। এছাড়া মোটামুটি সব দেশেই শিয়া মুসলিম থাকলেও তারা কিন্তু মাইনরিটি। ভারতে যেমন শিয়া মুসলিমদের সংখ্যা 13% আর সুন্নির সংখ্যা 85%। পাকিস্তানে 10% মাত্র শিয়া, আফগানিস্তানে 10% শিয়া, আর আমাদের প্রতিবেশী বাংলাদেশে মাত্র 4% শিয়া সম্প্রদায়ের মুসলিমরা রয়েছেন। অনেকে বলছেন হয়তো এই ধর্মীয় বিভাজনের কারণে অনেক মুসলিম প্রধান দেশ কিন্তু ইরানের পাশে দাঁড়াতে চাইছে না। তবে বিষয়টাকে শুধুমাত্র শিয়া সুন্নি দিয়ে বিচার করলে কিন্তু চলবে না, এর মধ্যে অনেক ফ্যাক্টরও রয়েছে। এককালে এই মুসলিম বিশ্ব বা মুসলিম প্রধান দেশগুলো এক হওয়ার ডাক এই পাকিস্তান থেকে কিন্তু উঠেছিল। তবে প্রেক্ষাপটটা একটু অন্য ধরনের ছিল। 70-এর দশকের শেষ দিকে, 80-র দশকের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একটা ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন দরকার হলে গোটা দেশ না খেয়ে থাকবে, কিন্তু তারা পরমাণু বোমা বানাবে একটু একটু করে। এই পরমাণু বোমা বানানোর জন্য তিনি একটা ডাক দিয়েছিলেন যে গোটা মুসলিম দেশগুলো, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো এক হয়ে একটা ফান্ডিং করুক। এবং তার বক্তব্য ছিল অন্য ধর্মের দেশগুলির কাছে পরমাণু বোমা থাকবে আর মুসলিম দেশগুলোর কাছে পরমাণু বোমা থাকবে না, এটা হতে পারে না। পশ্চিমী দেশগুলো এই কনসেপ্টকে ইসলামী বোমার তকমা দিতে শুরু করেছিল সেই সময়। যদিও পরবর্তীকালে পাকিস্তান এই কনসেপ্ট থেকে আস্তে আস্তে দূরে সরে আসে, তারা পরমাণু বোমা বানায়, কিন্তু তারা এটাও স্পষ্ট করে দেয় যে প্রতিবেশী ভারতকে চাপে রাখার জন্যই তারা পরমাণু বোমা বানাচ্ছে এবং এর সঙ্গে ইসলামিক দুনিয়া বা ইসলামিক রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। কিন্তু এটুকু জানা যায় যে এই কনসেপ্ট, যে পরমাণু বোমা বানানোর কনসেপ্ট এবং কিছু তথ্য এবং তার মাল ম্যাটেরিয়াল প্রথম অনেক দিন আগে এই পাকিস্তান থেকেই নাকি ইরানে গিয়েছিল। যে জুলফিকার আলী ভুট্টো এক সময় গোটা মুসলিম দুনিয়াকে এক হওয়ার ডাক দিয়েছিলেন, সেই পাকিস্তান এখন কি করছে এই ইরানের এই চরম সংকটের সময়? তারা প্রথমেই যেটা করেছে
ইরান এবং পাকিস্তানের যে সীমান্ত, যেটা বিরাট বড় সীমান্ত রয়েছে, সেই সীমান্ত তারা সিল করে দিয়েছে। শুধু তাই নয়, ইরান মাঝে দাবি করেছিল, ইসলামাবাদ তাদের নাকি আশ্বস্ত করেছে, যদি কোনোভাবে ইরানের উপর পরমাণু হামলা হয় তাহলে পাকিস্তান ইসরায়েলে পরমাণু বোমা ফেলবে। যদিও পরবর্তীকালে পাকিস্তান এই কথা ডিনাই করে, তারা বলে এরকম কথা তারা বলেনি এবং তারা ইরানের পাশে আছে, কিন্তু ইসরায়েলে বোমা টোমা তারা ফেলার পরিকল্পনা নেই। এরপর কি হয়? এরপর পাকিস্তানের খোদ ফিল্ড মার্শাল, অর্থাৎ যিনি সেনা প্রধান ছিলেন এখন ফিল্ড মার্শাল হয়েছেন, আসিম মুনির সোজা চলে যান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ স্বার্থে এবং সেখানে তিনি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে খাওয়া দাওয়া সেরে ফিরে আসেন এবং কার সাথে বৈঠক করলেন? ডোনাল্ড ট্রাম্প, যে ট্রাম্প কিনা ইসলামী দুনিয়ার অন্যতম ধর্মগুরু, অর্থাৎ ইরানের যিনি শাসক আয়াতুল্লাহ খোমেনিকে শেষ করার ডাক দিয়েছেন। পাকিস্তানের স্বার্থ কি? পাকিস্তানের সবথেকে বড় স্বার্থ, পাকিস্তান দেনায় ডুবে থাকা একটা দেশ, যেই দেশের ক্ষমতার ভরকেন্দ্র একদিকে সেনাবাহিনী, একদিকে নির্বাচিত শাসক, একদিকে আইএসআই, একদিকে জঙ্গি গোষ্ঠীগুলো। সুতরাং পাকিস্তান দেনায় ডুবে থাকা একটা দেশ, আমেরিকার সাহায্য ছাড়া, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সাহায্য ছাড়া তার পক্ষে কিন্তু কোনোভাবেই পাকিস্তান চালানো সম্ভব নয়। সুতরাং আপনারা জানেন যে কিভাবে পাকিস্তানের লোন স্যাংশন হয় IMF-এর দ্বারা। সুতরাং পাকিস্তান যথারীতি আমেরিকার পকেটে ঢুকে গেছে এবং আরেকটা বিষয় পরিষ্কার যে নির্বাচিত শাসক যারা পাকিস্তানে আছেন তারাও কিন্তু অনেকটা ডিফাঙ্ক্ট হয়ে গেছেন। এই মুহূর্তে কিন্তু আসিম মুনির বকলামে পাকিস্তানের হর্তাকর্তা বিধাতা। পাকিস্তানের কথা তো বললাম, পশ্চিম এশিয়ার বাকি মুসলিম দেশগুলোর অবস্থানটা ঠিক কি? আমরা যদি এক একটা দেশকে আলোচনা না করে সার্বিকভাবে দেখি গোটা পশ্চিম এশিয়া নিয়ে, তাহলে এক সময় ইরান ছিল, ইরানের সভ্যতা অত্যন্ত প্রাচীন সভ্যতা, 1000 বছরের পুরনো সভ্যতা। এক সময় ইরান ছিল এই পশ্চিম এশিয়ার মুকুট এবং তারাই ছিল প্রধান চালিকা শক্তি এবং ব্যাপক তেলের ভাণ্ডার এবং বিশাল দেশ, বিরাট পুরনো সভ্যতা। ইরান কিন্তু এই মুসলিম দুনিয়াকে রুল করত এবং আশপাশের মুসলিম দেশগুলো তারা সুন্নি হলেও ইরানের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। যেমন পাশের দেশ সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল এবং তার কারণ হচ্ছে ইরানের শাসক, একসময় শাহরা ইরান শাসন করত এবং 1979 সালে যখন ইসলামিক রেভলিউশন হয়, বিপ্লব হয়, তখন খোমেনিরা অর্থাৎ আয়াতুল্লাহ খোমেনিরা ক্ষমতার দখল করে এবং আস্তে আস্তে ইরানের শাসন বা ইরানের কন্ট্রোল চলে যায় এই শিয়াপন্থী খোমেনিদের হাতে। ওই সময়ের পর থেকে গোটা আরব দুনিয়াতে শিয়া সুন্নির বিভাজনটা অত্যন্ত স্পষ্ট হয়ে যায়। ইরান যত বেশি করে শিয়া হতে শুরু করে, সুন্নি দেশগুলো ততটাই কিন্তু দূরত্ব বাড়াতে শুরু করে এই 80-র দশকের পর থেকে। তার কারণ ইরানের শাহর ক্ষমতার অবসান ঘটিয়ে আয়াতুল্লাহ খোমেনিরা ক্ষমতায় আসে এবং খোমেনিরা ভাবতে শুরু করে শুধু ইরান নয়, গোটা পশ্চিম এশিয়া তারা কন্ট্রোল করবে, শিয়ারা কন্ট্রোল করবে এবং গোটা পশ্চিম এশিয়ার শাসক হবে তারা। এবং তারা মনে করতে শুরু করে এই গোটা পশ্চিম এশিয়া কন্ট্রোল করার জন্য তারা বিভিন্নভাবে আশপাশের ছোট ছোট মুসলিম দেশগুলোকে তারা নিয়ন্ত্রণ করবে। এবং তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে? বিকল্প অস্ত্র দিয়ে, অর্থাৎ প্রক্সি ওয়ার। এই প্রক্সি ওয়ার কি? তারা তৈরি করে যে হামাস তৈরি করে, তারা হুজি তৈরি করে, তারা হেজবুল্লাহ তৈরি করে। এই সক্রিয় গোষ্ঠীগুলি, যেগুলো জঙ্গি গোষ্ঠীগুলি হিসেবে পরিচিত, সেগুলোকে ইরান অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করে। এই গোষ্ঠীগুলির কাছে অনেকের কাছে ক্ষেপণাস্ত্র পর্যন্ত রয়েছে, এতটাই শক্তিশালী এরা। এদের সবার পাশেই ছিল ইরান। এখন ইরানের এই কাজকর্ম গোটা পশ্চিমী ওই সময় ওই মুসলিম বাদবাকি দেশগুলো খুব ভালোভাবে মেনে নিয়েছে, এ কথা কিছুতেই বলা যাবে না। তারা সবাই কিন্তু মেনে নেয়নি। তার কারণ তারা মনে করছে, এর ফলে তাদের ব্যবসা, তাদের রাজনৈতিক প্রতিপত্তি আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে। ইয়েমেন, লেবানন, সিরিয়া, এইসব দেশগুলো কিন্তু আস্তে আস্তে জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে এবং কে কখন মারা যাচ্ছে, কিভাবে কখন আক্রমণ হচ্ছে, কেউ কিছু জানতে পারছে না এবং নিয়ন্ত্রণটা কারো হাতে নেই। এরা মনে করত
যে এই আশপাশের দেশগুলি সৌদি, ইরাক এবং ইউএই, মিশর, জর্ডন, তুরস্ক, এরা মনে করতো যে ইরান যেভাবে এদেরকে মদদ দিচ্ছে এগুলো একসময় নিজের তৈরি করা একটা কি বলবো, নিজেদের তৈরি করা এমন একটা গোষ্ঠী তৈরি করে ফেলছে যে নিয়ন্ত্রণহীন, বলগাহীনভাবে এরা গোটা পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে। ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের সুস্থ রাজনীতি বন্ধ হয়ে যাবে এবং তেলের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে একটা প্রভাব পড়বে এবং কোটি কোটি ডলারও ক্ষতি হবে। অনেক দেশ মনে করতো যে আয়াতুল্লাহদের ক্ষমতা যদি খর্ব হয় তাহলে সব থেকে ভালো হয়। গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের হাতেই পরমাণু অস্ত্র রয়েছে। আরও একাধিক মুসলিম দেশ পরমাণু অস্ত্র বানাতে চায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ এটা চান না যে ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকুক। মুসলিম দেশগুলো চায় না, তার কারণ তারা অনেকেই মনে করে ইরানের হাতে পরমাণু বোমা থাকলে পশ্চিম এশিয়ার বিপদ, কারণ ইরান পুরোটা কন্ট্রোল করবে, ইরান পুরোটা দখল নেবে। সৌদি বা তুরস্ক বা মিশর, এই বড় ধরনের কান্ট্রিগুলো অনেকটা কোণঠাসা হয়ে যাবে। দ্বিতীয় কথা, ইরান তো শুধুমাত্র ইসরায়েলের সঙ্গে লড়ছে না, ইরান ইরাকের সাথে দীর্ঘ যুদ্ধ করেছে, ইরান মাঝে মধ্যেই পাকিস্তানে মিসাইল ছুঁড়েছে, গোটা পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ চালাচ্ছে, হুজি, হামাস বা হেজবুল্লাহদের দিয়ে যুদ্ধ চালাচ্ছে বিভিন্ন দেশের মধ্যে। সুতরাং এহেন ইরান যদি পরমাণু অস্ত্র বানায়, সেই অস্ত্র যে জঙ্গিদের হাতে গিয়ে পড়বে না, এ কথা কে বলতে পারে? পৃথিবীর দুই প্রধান শক্তিমান দুই মুসলিম দেশের একটির নাম সৌদি আরব, আরেকটির নাম ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস। পশ্চিম এশিয়ার দুটো প্রধান শক্তিধর দেশ, দুদেশেই বাণিজ্য এবং কূটনীতি একসঙ্গে চলে এবং তারা শান্তিতে থাকতে চায়। পূর্ব এবং পশ্চিম সমস্ত বাদবাকি দুনিয়ার সাথে যাদের সম্পর্ক অত্যন্ত মসৃণ, তারা আগামী দিনেও এভাবেই পথ চলতে চায়। আপনারা জানেন দুবাই ইতিমধ্যে কত বড় জায়গা হয়ে গেছে গোটা পৃথিবীর, একই সঙ্গে রিয়াদের অবস্থাও তাই। তো ইসরায়েল আমেরিকার মিত্র দেশ, ইসরায়েলের সঙ্গে দুদেশেরই সম্পর্ক রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে ইরানের পাশে দাঁড়িয়ে কেউ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না, একই সঙ্গে আমেরিকারও বিরাগভাজন হতে চায় না। মিশর, কাতার, আজারবাইজানের মতো দেশেরও একই অবস্থা। মিশরের কথা আলাদাভাবে বলতেই হবে এই কারণে যে পশ্চিম এশিয়া এবং আফ্রিকা অঞ্চলের সবথেকে বড় শক্তিশালী সেনাবাহিনী কিন্তু মিশরের রয়েছে, আর মিশরের সভ্যতা কিন্তু হাজার হাজার বছরের পুরনো সভ্যতা। সুতরাং মিশর কিন্তু একটা বিশাল বড় কান্ট্রি, বিরাট বড় দেশ এবং ইরানের মতনই কিন্তু তার একটা ইতিহাস রয়েছে। সেই মিশর এই লড়াই থেকে অনেক দূরে, কারণ ইসরায়েলের সঙ্গে মিশরের সমঝোতা আছে যা প্রায় 40 বছর ধরে চলছে। কাতার ইরানের বন্ধু, ইসরায়েলের বন্ধু, আবার হামাসেরও বন্ধু। আজারবাইজান শিয়া দেশ হলেও যুদ্ধক্ষেত্রে ইরাকের পাশে দাঁড়াতে চায় না, কারণ পাশে আর্মেনিয়া রয়েছে এবং আর্মেনিয়ার ভয় তাদের সবসময় তাড়া করে বেড়ায়, যে কারণে আর্মেনিয়ার সাথে আবার ইসরায়েল বাঁচিয়ে রেখেছে আর্মেনিয়ার হাত থেকে। বাকি মুসলিম দেশগুলো এতটাই ছোট ছোট দেশ এবং এতটাই দুর্বল যে ইরানের পক্ষে দাঁড়ালেও তারা খুব একটা কিছু করে উঠতে পারবে না এবং ইসরায়েল বা আমেরিকার মতো প্রবল শক্তিধর দেশের বিরাগভাজন হতে এরাও চায় না। উল্টে এইসব ছোট দেশগুলো নিজেদের মাটিকে আমেরিকা যে ব্যবহার করবে সেটাও তারা চায়, তার কারণ আমেরিকার হাত বাড়িয়ে আমেরিকার বন্ধুত্ব চায় এবং পাশাপাশি আমেরিকার অর্থ সাহায্য চায়। একমাত্র আমেরিকাকে টেক্কা দিতে পারে এবং ইরানের পাশে দাঁড়াতে পারে পৃথিবীতে দুটি দেশ হলো রাশিয়া এবং চীন। আমেরিকার সাথে তাদের বরাবরের শত্রুতা এবং ইরানের সাথে এদের মিত্রতার কিন্তু একটা ইতিহাস রয়েছে। বাণিজ্য, কূটনীতি সমস্ত জায়গায় এরা একসময় তিনটি দেশ একসময় মহড়াও দিয়েছে, সামরিক মহড়াও দিয়েছে। এই দুদেশই ইরানের উপরে এই হামলার চরম নিন্দা করেছে। এই নিয়ে সবথেকে কড়া প্রতিক্রিয়া রাশিয়া দিয়েছে। হয়তো রাশিয়া চোরাগোপ্তা অস্ত্র বা অর্থ দিয়ে ইরানকে সাহায্যও করছে, কিন্তু এর বেশি তারা খুব বেশি কিছু করে উঠতে পারবে বলে মনে হয় না। তার কারণ ইউক্রেনের মতো একটা ক্ষত গত 3-3.5 বছর ধরে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের মতো ছোট দেশ, এবং ফোড়ার মতো রাশিয়াকে প্রতিদিন অল্প অল্প করে হলেও খুব বিব্রত করে যাচ্ছে ইউক্রেনের মতো দেশ।
সুতরাং রাশিয়া নিজেদের ইউক্রেনের ফিল্ডের যুদ্ধ থেকে সরিয়ে সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে বলে অন্তত আমার মনে হয় না। চীন কিন্তু প্রধানত বাণিজ্য বোঝে এবং নিজেদের স্বার্থটা সবথেকে ভালো বোঝে। এখন ইরানে মার্কিন হারার পর রাষ্ট্রসংঘের যে জরুরি বৈঠক হয়েছে সেখানে কে কি বলছে সেটা শুনলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এরা সবাই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে অনুরোধ করছে যে অবিলম্বে একটা প্রস্তাব পাশ করা হোক যাতে যুদ্ধটা থামানো যায়। তারা যুদ্ধে নামতে চাইছে না, যুদ্ধ থামাতে চাইছে। আর সত্যি কথা বলতে কি, এই একটা যুদ্ধে আমরা সবথেকে শোচনীয় অবস্থা দেখছি রাষ্ট্রসংঘের। এবং রাষ্ট্রসংঘ যে শক্তিশালী ছিল একটা সময়, এই রাষ্ট্রসংঘ কিন্তু সত্যি এখন তার ভূমিকা কিন্তু আগামী দিনে কি হবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় রাষ্ট্রসংঘের সেই অ্যাক্টিভনেস কিন্তু কোথাও চোখে পড়ছে না বা লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র বিবৃতি দিয়েই গুতেরেস দায়িত্ব সেরেছেন, অন্য কিছু কিন্তু এখনও দেখা যাচ্ছে না। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, নীতিগতভাবে পাকিস্তান নিন্দা করলেও রাশিয়া নিন্দা করেছে, চীন নিন্দা করেছে, সবাই নিন্দাই করে যাবে, নীতিগতভাবে নিন্দা করবে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সরাসরি পাশে কেউ দাঁড়াবে বলে অন্তত আমার মনে হয় না। আমেরিকার মতো কোনো বন্ধু নেই ইরানের কাছে যা ইসরায়েলের কাছে আছে, যে কয়েক হাজার কিলোমিটার উড়ে এসে উজিয়ে এসে অন্যের মাটিতে এসে বোমা ফেলে যাবে, এরকম বন্ধু কিন্তু সুদূর তাকিয়েও ইরান কিন্তু খুঁজে পাচ্ছে না। আমেরিকা পাশে না দাঁড়ালে ইসরায়েল কিন্তু ইতিমধ্যে বিরাট চাপে ছিল। তার কারণ ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছিল। তার কারণ হামাসের সাথে ওরা লড়াই লড়ছে একটা ফিল্ডে, পাশে ইরান এসে পরের পর মিসাইল অ্যাটাক করছে, এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরোধী ব্যবস্থা যে পুরোপুরি দুর্ভেদ্য তাও বলা যাচ্ছে না। সুতরাং ইসরায়েল এমনিতেই চাপে আছে। আমেরিকা পাশে দাঁড়িয়েছে তাই হয়তো অ্যাডভান্টেজ, কিন্তু পুরোপুরি যে আমেরিকা এবং ইসরায়েল জিতে গেছে একথা কিন্তু বলা যায় না। ট্রাম্প যে ভিক্টরি দেখাতে পারবেন এ কথা কিন্তু বলা যায় না।